রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস FM এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প বিতান শিকদারের লেখা নিশি ডোর। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত 12টি প্রেমের গল্প এই বইটি থেকে। মুখ্য চরিত্রে শ্যাম, সন্দীপ এবং কথক। শুরু হচ্ছে নিশি ডোর। শোনা, আর শনিবার শান্তিনিকেতন যাচ্ছি, আর সোমবার ফিরবো। বিশ্বভারতীর বাউন্ডারি নিয়ে যে কীর্তন চলছে তার উপর কোনো ফলো আপ লাগবে? আমি অ্যাসাইন করে দিলাম যে 2 দিন আগে বলবি তো। তুই কি কোনো কাজে যাচ্ছিস? আরে না, বন্ধুর সাথে 2 দিনের ছুটি নিয়েছি, আর ভাল লাগছে না। গুড। তো যেচে বাঁশ নিচ্ছিস কেন? যাচ্ছিস ছুটিতে, তার মধ্যেও কাজ। ওই যে ঢেকি আর স্বর্গ। চলি, লাগলে বলো। দিন দুয়েকের মুক্তি। শ্যাম চাপে আছে, বিবাহের চাপ। শ্যাম তালুকদার, সাংবাদিক, বিবাহযোগ্য ও বিবাহে ইচ্ছুক, কিন্তু হচ্ছে না। কারণ যেসব সম্বন্ধ আসছে শ্যামের কাউকেই পছন্দ হচ্ছে না। এই পছন্দ না হওয়ার পেছনে একটা ভারী সাধারণ কারণ আছে। শ্যাম টাল খেয়েছে। করেসপন্ডেন্ট রাই দাশগুপ্ত শ্যামকে সুগভীরভাবে আহত করেছে, একেবারে হৃদয়ে আঘাত। শ্যাম বোল্ড, কিন্তু মুশকিল হচ্ছে শ্যাম এখনো অবধি রাইকে বলে উঠতে পারেনি যে সে একেবারে যা তা করে বসে আছে। শ্যাম ডেস্কে, রাই রিপোর্টিংয়ে। ডিপার্টমেন্টও আলাদা, ফলত কথাবার্তার খুব একটা অবকাশ নেই। কিন্তু কখনো লিফটে, কখনো করিডোরে, কখনো ক্যাশ কাউন্টারে, আবার কখনো বা নিচে নরহরির চায়ের দোকানে চারিচক্ষুর যে মিলন ঘটেছে, শ্যাম সেই দৃষ্টিপাতেই নিপাত গেছে। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে রাই ঠোঁটের কোণে একটা হাসি নিয়ে দূরে দাঁড়ানো শ্যামের দিকে বেশ কয়েকবার তাকিয়েওছে। ছাতার মাথা কিছু বোঝে না নাকি, মাঝে মাঝে ভাবে শ্যাম, আর সম্বন্ধ নাকচ করে। এখন সনাতন রীতি অনুযায়ী ভাব প্রকাশের প্রথম পদক্ষেপ পুরুষেরই নেওয়া উচিত, কিন্তু শ্যাম তাতে 10-এ 0 পেয়েছে। কোনোভাবেই মোটে বলে উঠতে পারছে না। অবস্থা জেনে বিস্তর মাথা খাটিয়ে সন্দীপ বলে, শোন, তুই প্রেমে পড়েছিস। কিরকম? জানলাম না, শুনলাম না, ছাতার মাথা চিনলাম না, আর প্রেমে পড়ে গেলাম? হ্যাঁ, দূর বোকা, কেউ জেনে শুনে পড়ে যায়? ফাজলামও করিসনি। আমি ঠিকই বলছি। যদি প্রপোজাল শুনে না করে দেয় এই ভয়ে তুই বলতে পারছিস না। পাওয়ার আগেই হারাবার ভয়। এ প্রেম না হয়ে যায় না। ওরে, তোর অক্সিটোসিন গুঁতোচ্ছে। অতএব শ্যাম প্রেমে পড়েছে, সেটা আবার বলাও যাচ্ছে না। ওদিকে সম্বন্ধের ফ্লাড গেট খুলে বসে আছে। বাড়ি থেকে বিয়ের তাপ তথা চাপ বেড়েই চলেছে, আর এদিকে চায়ের ভাঁড় ঠোঁটে চেপে রাই তাকিয়েই আছে। শ্যাম নিঃসন্দেহে চাপে আছে এবং তার ভাল লাগছে না বলার যথেষ্ট কারণ আছে। কিন্তু ভালো না লাগলেই শান্তিনিকেতন যেতে হবে, এর মধ্যে কোনো যৌক্তিকতা নেই। শ্যাম অবশ্যই সে যুক্তিতে যাচ্ছেও না। ব্যাপারটা শিওর কোইন্সিডেন্স। শ্যাম যখন ভাবছে যে কোথাও গিয়ে 2 দিন ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে ঠিক কি করা উচিত, তখনই সন্দীপের অফিসের এক কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সন্দীপবাবু প্রস্তাব রাখছেন তার শান্তিনিকেতনের বাংলোতে 2 দিন পায়ের ধুলো দিতেই হবে। ঠাকুর চাকর সব মজুত, শুধু হুকুম করবেন। সন্দীপ শ্যামকে ফোন করে বলে, চল বেরিয়ে পড়ি। শুক্রবার রাতে শ্যাম যখন অফিস থেকে বেরোচ্ছে, লিফটের সামনে রাই। শ্যাম থতমত। রাই অক্লেশে জিজ্ঞেস করলো, কটা বাজে? শ্যাম টান টান হয়ে উত্তর দিল, 10:30। তারপর অফিস থেকে বেরিয়েই সন্দীপকে ফোন। রে শোন শোন, এই টাইম জিজ্ঞাসা করলো। কি বললি? বলে দিলাম। হ্যাঁ, কি বললি? 10:30। তারপর? তারপর আবার কি, ও লিফটে উঠে গেল, আমি গটগট করে বেরিয়ে এলাম। ইডিয়েট। এই ছড়িয়ে ফেললাম নাকি? সন্দেহ হচ্ছে? যাকগে, কালে হবে। এখন শোন, সেই কন্ট্রাক্টর ফোন করেছিল, বলে দিয়েছি যে কাল যাচ্ছি। শুধু একটাই ব্যাপার একটু খচখচ করছে। কি হলো আবার? তেমন কিছু না। ভদ্রলোক বলছিলেন রাতের দিকে বাড়ির বাইরে টাইরে তেমন নাকি না বেরোনোই ভালো। কেন? না, তেমন কিছু না, ওই আর কি। কি বলে, ও বাড়ির আশেপাশে নাকি নিশি ডাকে। হ্যাঁ, বলছে ফাঁকা জায়গা তো, নিরিবিলি, অন্ধকার। নিশি মানে কি ওই ভূত প্রেত? হ্যাঁ। মাইরি রাবীন্দ্রিক পরিবেশের সঙ্গে এই নিশি টিসি কোনোভাবে খাপ খাচ্ছে না ভাই। না খেলেই মঙ্গল। সেদিন রাত্রে খাবার সময় শ্যাম মাকে জিজ্ঞেস করলো, মা, ও মা,
নিশি ডাকা মানে কি গো? হঠাৎ এমনি তুমি জানো? আমাদের ছোটবেলায় কৃষ্ণনগরে শুনেছি নিশির গল্প। যাদের মরার পরও গতি হয় না তারা নিশি হয়। এই যেমন আমি হব, চোখ বোঝার পর রোজ রাতে তোর বাবাকে এসে ডাকবো। কাজের কথা বলো তো। বললাম তো, নিশি পরিচিত কারোর রূপ ধরে রাত্রির বেলায় আসে, বাড়ির বাইরে থেকে নাম ধরে ডাকে। আর সে ডাক নাকি এমনই ডাক, যার নাম ধরে ডাকছে সে আগু পিছু চিন্তা ভাবনা না করেই বেরিয়ে যায়, কোনো কিছুই তাকে আটকাতে পারে না। তারপর কি হয়? তারপর আর কি, পরের দিন সকালবেলা হয় সেই লোকটা ঝোপ ছাড়ে মরে পড়ে থাকে, না হয় পাগল হয়ে যায়। সন্দীপের ফোনটা এলো রাতের দিকে। আরে নিশি টিশি নিয়ে জানতে পারলি কিছু? গেরোর এক শেষ। বিশাল বাড়ি, দোতলা, এলোপাথারি ঘর, কিন্তু ওয়েল ফার্নিশড। চারপাশ সত্যিই ফাঁকা, মাঠ, দিঘি আর দূরে রেল লাইন, সোনালি রোদ্দুর আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি। বাড়ির সামনে বড় বাগান, কত রকমের গাছ আর তাতে কত রকমের ফুল। মন ভালো হয়ে গেল শ্যামের। চাকর কাম বেয়ারা হরিপদ তাদের রিসিভ করলো। ঘরে ঢুকে কাঁধের ব্যাগটা নামিয়ে সন্দীপ প্রথম শ্যামকে যে কথাটা বলল তা হচ্ছে, নাগাড়ে 5 মিনিট হরিপদর মুখের দিকে তাকিয়েছিলাম, লোকটার চোখের পাতা পড়ে না। জল খাবার দেওয়ার সময় শ্যাম হরিপদকে জিজ্ঞেস করলো, শুনলাম বাড়ির নাকি দোষ আছে? আগে এখানে নাকি নিশি ডাকে? লোকে কথা কুকথা বলে বটে। ডাকে না তাহলে বলছো? আগে না বাবু। ঠিক জানো? আগে হ্যাঁ বাবু। মুখুজ্জে বাবু যে বললেন? আগে বাবুর ভ্যাম হয়েছে বটে? আগে হ্যাঁ বাবু, ঘরে ঠান্ডা আর গরম জল মিশিয়ে রেখে এসেছি। রিক্সা বাইরে দাঁড়ানো, ক্যাম্পাস যাবেন তো? রিকশায় উঠে শ্যাম সন্দীপকে ফিস করে বলল, এই লোকটা কি করে জানলো যে আমাদের মিক্সড ওয়াটার লাগবে? সন্দীপ চুপ করে রইল। শ্যাম গলার স্বর আরো হালকা করে বলল, এখন ক্যাম্পাস যাব, এটাই বা গেড়ে বেড়ার ছেলেকে বলল কে? আমরা তো একবারও বলিনি। বলিনি? বলেছিলাম। বাদ দে, চোখের পাতার দিকে আর খেয়াল করেছিলি? ঠিক ঠাহর করতে পারলাম না, শালা চোখ দুটো এত ছোট ছোট। যাগ্গে। সন্দীপ চারপাশ দেখে প্রশান্তি ভরা গলায় বলল, এখন শুধুই সবুজ, অক্সিজেন, শান্তি, আম্রকুঞ্জ আর উত্তরায়ণ। ছায়া সুনিবিড়, শান্তির নীড়। আচ্ছা, এই শব্দ সমষ্টি কি রবি ঠাকুর শান্তিনিকেতন দেখেই লিখেছিলেন? শ্যাম ভাবছে। রিকশা আস্তে আস্তে নুড়ি ফেলা পথ ধরে এগিয়ে চলেছে। উত্তরায়ণ কমপ্লেক্স, রবি ঠাকুরের বাড়ি। কোথাও উদয়ন, কোথাও কোণার্ক, কোথাও বা উদিচি। বর্ষাকাল, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু। দুর্জনে বলে রোজগারের চিন্তা ছিল না তো, তাই বৃষ্টি দেখে কবিতা লিখতে ভালোই লাগতো। বলাটা স্বাভাবিক অবশ্য। বর্ষা সবাইকে ছুঁয়ে গেলে পৃথিবীটা অন্যরকম হতো যে। মল্লার যে সে কথা নয়, সপাটে শুদ্ধ মা লাগে। আর এমনই লাগে যে শ্যামকে বলে ফেলতে হয়, আহা, এমন সময় রাই যদি কাছে থাকতো। উফ, শুকোস না, হয়ে যাবে। চল মিউজিয়ামটা ঘুরে দেখি। উত্তরায়ণের প্রথম বাড়ি সংগ্রহশালা। রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস, আঁকা ছবি, পাওয়া পুরস্কার, মানপত্র সব পরপর সাজানো। গুটিকয় লোক ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। এই সংগ্রহশালায় শ্যাম যতবার এসেছে ততবার অদ্ভুত একটা অনুভূতি হয়েছে। অদ্ভুত এক ছন্দময় জীবনের প্রশান্তি ভরা কিছু মুহূর্ত যেন এখানে ধরে রাখা। ঘোর লেগে আসে। কবির আঁকা এক ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যাম। আর বাইরে ঝিরঝিরে বৃষ্টির ফাঁক গলে রোদ্দুরের টুকরো ছড়িয়ে পড়ে আঙিনায়। কিনবেন? ঘোর কাটে শ্যামের। পেছনে ফিরে দেখে এক তরুণী যুবতী, মুখখানা সকালবেলার মতো। হেসে বলল, আমি কলা ভবনের ছাত্রী, আমাদের ওয়ার্কশপ চলছে। আমরা রবি ঠাকুরের মতো না পারলেও খুব একটা খারাপ আঁকি না। কিনবেন? আচ্ছা, আমি যখন কলা ভবন যাব আমি খুঁজে নেব তোমায়। তখনই জানলা গলে রোদ্দুর ঢুকে পড়ার মতো রবীন্দ্রনাথের এক গোড়ার প্রবেশ। উস্কো খুস্কো চুল, ঝিরিঝিরি দাড়ি, টি শার্ট, জিন্স আর ফুলো ফুলো চোখ দুটোয় ঘুম ঘুম আদর। মেয়েটার কাছে এসে একগাল হাসি। তুমি এখানে? আর আমি তো তোমায় গরু খোঁজা খুঁজছি। দূর হও চোখের সামনে থেকে। হ্যাঁ, যা বলছিলাম, কখন আসবেন কলা ভবনে? আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাগ করে না? কে তুমি? বিরক্ত করছো কেন? ওহ,
হ্যাঁ, আপনি বলুন। আমাদের ওয়ার্কশপে। আচ্ছা, আর ঘুমোবো না, বলছি তো ভুল হয়ে গেছে। সিকিউরিটি, এই লোকটা আমাকে জ্বালাচ্ছে। ছেলেটির কাঁচুমাচু মুখ, শ্যাম থ। সকালবেলার মুখ চুড়ে এখন বেলা 10টার রোদ, আর চোখ চুড়ে মেঘ। সন্দীপ এসে দাঁড়িয়েছে, শ্যামের মুখে হাসি। গোরা শুকনো মুখে বলল, দেখুন তো দেখি কি ঝামেলা, শোনো না। ওরা ঘরের ওপাশে চলে গেল। সন্দীপ একগাল হেসে বলল, তবে এই না হলে শান্তিনিকেতন, এ যে অশান্তিতেও শান্তি খুঁজে পাওয়ার জায়গা। যথার্থ, বড় আনন্দ হচ্ছে। চল ক্যাম্পাসে ঢুকবো, একটু হাঁটাহাঁটি করা যাক। একটু চা না হলে। শ্যামের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সন্দীপ। শ্যামের চোখ দুটো দরজায় স্থির। সন্দীপ ঘাড় ঘুরিয়ে দেখল দরজার বাইরে বা আশেপাশে কেউ নেই। ফিসফিস করে ডাকল, শ্যাম, এই শ্যাম, কি হয়েছে? কিরে? শ্যামের ঘোর কাটে যেন। সন্দীপের দিকে তাকিয়ে বোকার মতো বলল, রাই। হ্যাঁ, আমি রাইকে দেখলাম, ওখানে দাঁড়িয়ে আমার দিকে দেখছিল। শ্যাম ভূতের মতো দরজার দিকে ইঙ্গিত করল। সন্দীপ থ। রাই এখানে হঠাৎ কেন? শ্যামকে নাড়া দিল সন্দীপ। কি বলছিসটা কি? কাকে দেখলি? বিশ্বাস কর। গেল কোথায় তবে? বেরিয়ে গেল। তুই কি পাগল? আরে এক্ষুনি বাইরে চলে গেল সন্দীপ, আমি নিজের চোখে দেখলাম। ও মুখ আমি ভুল করতে পারি? চল তবে। বাইরে বেরিয়ে কে কোথায় ইতিউতি খোঁজাই সার। মিনিট 10 উত্তরায়ণ কমপ্লেক্সে ঘোরাঘুরি করে বিস্তর ঘেমে এবং শেষে ক্লান্ত হয়ে থেমে সন্দীপ বলল, উফ, ছড়াচ্ছিস ভাই, যা তা রেটে। বিশ্বাস কর। কি পড়েছিল? খেয়াল করিনি। উফ। বাহ। রুমাল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে কমপ্লেক্সের বাইরে বেরিয়ে সন্দীপ বলল, শুনেছি কখনো বৃন্দাবনে শ্যাম রায়কে এ হেন জ্বালান জ্বালিয়েছিল, আর আজ রবীন্দ্র কাননে রায় তার শোধ তুলছে। মাইরি, কি পড়েছিল সেটাও দেখলি না? তো দেখলিটা কি? মুখটা চোখে পড়েছিল, তাও এক মুহূর্তের জন্য। আর কিছু খেয়াল করার সময়ই পেলাম না, তার আগেই তো বেরিয়ে গেল। আর 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 ওই চোখ দুটো দেখলে আমি অবশ হয়ে যাই, একেবারে যাতা হয়ে যায়। গুড, কপালে দুঃখ আছে। কলা ভবনের ক্যান্টিন। দুজনে 2 কাপ চা নিয়ে ক্যান্টিনের বাইরে এসে গাছের নিচে এক চাতালে বসেছে। সন্দীপ বলল, শালা আসার আগে নিশি, আসতে না আসতেই এক ভুতুরে চাকর, আর এখন তোর রাই। এরপর আর কি কি আছে কে জানে। আমিও তাই ভাবছি। আচ্ছা, তোর একবারও মনে হলো না যে এখানে এখন রাইয়ের আসার কোনো সম্ভাবনা নেই এবং হঠাৎ কোনো কারণও নেই? দেখলাম যে, তারপর আর মনে হবে কেন? থাম তো। বৃষ্টিটা বেশ কিছুক্ষণ হলো ধরেছে। হালকা একটা রোদ্দুর খেলে বেড়াচ্ছে চারপাশ জুড়ে। আবার শান্তি, আবার এক ভালো লাগা। কোথাও কেউ মাঠে বসে ছবি আঁকছে, কোথাও বা কেউ গাছতলায় বসে গুলতানি করছে। কিছু টুরিস্ট ঘোরাঘুরি করছে। স্টুডেন্টরা সাইকেল চালিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে। কেউ ছবি তুলছে, আবার কেউ বা রামকিঙ্করের ভাস্কর্যের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোথাও কোনো তাড়া নেই, কোনো আলটপকা শহুরে পাকামো নেই। এই পরিবেশ ভারী আরাম দিচ্ছিল সন্দীপকে। তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা ঠান্ডা হাত পেছন থেকে এসে তার ঘাড়ে আলতো করে একটা চাপ দেয়। সাহেব যে, কেমন আছেন? সন্দীপ রাম চমকেছে। তড়াক করে লাফিয়ে উঠে পেছনে ফিরে তবে ধাক্কা সামলা এসে অফিসের তারক পাকরাশি এক গাল হাসি। সন্দীপ মুখে হাসি এনে বলে, আরে তারক বাবু যে। চমকে গেলেন নাকি স্যার? না না, আপনি এখানে? মেয়ে সঙ্গীত ভবনে পড়ে যে, তাছাড়া একটু কাজও ছিল। ও বেশ বেশ, আমরা ছুটি কাটাতে। আলাপ করিয়ে দিই, আমার বন্ধু শ্যাম তালুকদার, সাংবাদিক। আর ইনি হচ্ছেন। সন্দীপ কথার মাঝে চুপ করে গেল শ্যামের দিকে তাকিয়ে। শ্যাম আবার পাথর হয়ে গেছে। অদূরে একটি মেয়ে হাতে কিছু কাগজপত্র নিয়ে এদের 3 জনের দিকে পেছন ফিরে 2-1 স্টুডেন্টের সাথে কিছু কথা বলছে। শ্যাম মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবার কি হলো? তড়িঘড়ি তারকবাবুকে কাটায় সন্দীপ। আচ্ছা, আমরা তাহলে এবার। তা কোথায় উঠেছেন? প্রান্তিকে। কোথায় বলুন তো? ওই নবদিগন্ত বৃদ্ধাশ্রমের কাছে। আগে আমাদের কন্ট্রাক্টর মুখুজ্জেবাবুর বাড়ি নয় তো? হ্যাঁ হ্যাঁ। চিন্তায় ফেললেন স্যার। কেন? কথাটা 5 কান করবেন না স্যার।
না না, আপনি বলুন না। জায়গাটা তেমন ভালো নয়। কেন বলুন তো? আগে দুদিন আগেই ওখানে ডাকাতি হলো কি না? আগে হ্যাঁ স্যার, সন্ধ্যের পর বিশেষ না বেরোনোই ভালো। বলছেন? একেবারে। সন্দীপ শ্যামের দিকে তাকালো। শ্যামের যেন এসব কোনো কথাবার্তাই কানে যাচ্ছে না। সেই মেয়েটি ওই ছেলে মেয়েগুলোর সাথে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। শ্যাম হাঁ করে সেই দিকেই দেখছে। শ্যামকে গালাগাল করতে গিয়েও সামলে নেয় সন্দীপ। ক্যান্টিনের দিকে এগোয় চায়ের দাম দিতে। শ্যাম তাকিয়েই আছে একভাবে। মেয়েটা মোটে এদিকে ফিরছে না। অবশেষে ফিরল, আর শ্যামের হার্টবিট বেড়ে গেল। রাই। শ্যাম ধপ করে চাতালে বসে পড়ল। গলা শুকিয়ে কাঠ। এসব কি হচ্ছে? শ্যামের সঙ্গে চোখাচোখি হতে এগিয়ে এলো। পাশে সন্দীপও নেই। রাই একটা আকাশি রঙের সালোয়ার পরেছে। একেবারে কাছে এসে দাঁড়িয়ে শ্যামকে বলল, কটা বাজে? কটা বাজে তোমার ঘড়িতে? আমারটা বন্ধ হয়ে গেছে। শ্যাম ঘাড় নামিয়ে হাত ঘড়িতে চোখ রাখল। 10:30। সেটা আর বলতে পারল না, বমকে গেছে একেবারে। ঘড়ির দিকে তাকিয়েই বসে রইল। কতক্ষণ এভাবে গেল কে জানে। ঘোর কাটল সন্দীপের ধাক্কায়। কি হলো? মেয়েটার দিকে অমন হাঁ করে চেয়েছিলি কেন রে হতভাগা? আবারও কি দেখলি নাকি? ওটাই রাই। আবার শুরু করলি? তুই দেখিসনি? আমি কি চাই চিনি নাকি? ওহ। শ্যামের বড় ক্লান্ত লাগছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই পাশ ফিরল, কাছে এলো, সময় জানতে চাইলো। তারপর শালা তুই উদয় হলি। আবারও খোঁজ, আর যথারীতি আবারও রাই কোথাও নেই। এমনকি যে ছেলে মেয়ে দুটোর সঙ্গে কথা বলছিল তাদেরও পাত্তা পাওয়া গেল না। মোরাম বিছানো রাস্তা ধরে চাতাল ছাড়িয়ে বাঁ দিকে ছাত্রীনিবাস পার হয়ে ডান দিকে খেলার মাঠের ধার ধরে সন্দীপ হন হন করে হাঁটছে। পেছনে শ্যাম। প্রায় দৌড়ে সন্দীপকে ধরে ফেলে বলল, এই অমন করছিস কেন? সন্দীপ খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে শ্যামের দিকে চেয়ে থেকে বলল, হ্যাঁ রে, তোকে আবার কিছুতে দেখা টাকা দিয়ে যাচ্ছে না তো? শ্যামের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে আসে। ওরা যখন ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে আসছে তখন একটা তাল গাছকে ঘিরে থাকা এক বিখ্যাত কুটিরের অদূরে সকালের সেই জোরটাকে দেখতে পেল। মেয়েটা একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা সামনের একটা বেঞ্চিতে বাধ্য ছাত্রের মতো বসে আছে। সকালবেলার মতো দেখতে মেয়েটার মুখে তখনও কড়া রোদ, আর ছেলেটার মুখ জুড়ে মেঘ। বেচারা বকা খাচ্ছে। আর সময় অসময়ে ঘুমোবে না। সারা রাত আমায় দিয়ে মেসেজ করাবে না না। সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে? সঙ্গে সঙ্গে করব। বিকেলে খোয়াইয়ের ধারে বাউলের মেলায় নিয়ে যাবে? যাব। আর ঝগড়া করবে? আমি ঝগড়া করি? ফের তর্ক করছো? আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করবো না। তখন রোদ উঠছে আবার, কড়া কিন্তু মিঠে। সন্ধ্যাবেলায় বাড়িতে দুই বন্ধু ক্লাস নিয়ে বসেছে। হরিপদ হাতে একটা প্লেট নিয়ে দোতলায় উঠে এলো। আগে মাছ ভাজা। কি মাছ? ভেটকি। দুজনে আবার চুপ, এবং তার কারণ আছে। একটু আগে দুজনেই বলা বলি করছিল যে ভেটকি ফ্রাই হলে দারুণ জমত। হরিপদ প্লেট রেখে চলে যাচ্ছিল। শ্যাম ডাকলো, তোমায় কে বললো ভেটকি হলে ভালো হয়? আগে বাবুরা তো এই দিয়েই খান, তাই ভাবলাম। এখানে বাইরেটা এত অন্ধকার কেন? সবে তো 7:15। আগে রাস্তায় আলো লাগানোর নিয়ম নেই এখানে। পথ মোরামের হবে আর রাস্তায় বিজলি বাতি জ্বলবে না, এই নিয়ম। তুমি রাতে কোথায় থাকবে? আগে নিচে, ডাক পেলেই ছুটে আসবো। ডাক এলো, তবে অন্যরকম। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। ঘড়ি বলছে 8:30। দুজনেরই মেজাজ বেশ হালকা হয়েছে। এ কথা সে কথা হচ্ছে। হঠাৎ কারেন্ট গেল। অন্ধকার। সঙ্গে সঙ্গেই দুজন চারপাশ সম্বন্ধে একটু সচেতন হয়ে পড়ল। মিনিট খানেকের মধ্যে হরিপদ মোমবাতি নিয়ে এলো। সেই আলোয় মোমবাতি নিয়ে দাঁড়িয়ে লোকটা মানুষ না অশরীরী বোঝা ভার ঠেকছিল। হাঁটুর ওপর পরা ধুতি, ফতুয়া ঢলঢল করছে, হাত পা বেরিয়ে আছে না হাড়গোড় ঠিক ঠাহর করা যাচ্ছিল না। হেসে বলল, এখনই চলে আসবে। ঘর জুড়ে নিস্তব্ধতা। বাইরে ঝিঁঝি ডাকছে। পূব দিকের জানলাটা খোলা। বাঁকা চাঁদের আলোয় অদূরে রূপলি ক্ষেতে ফসল ফলে আছে। হাওয়া বইছে। সন্দীপ আর শ্যাম ঘামছে, আর হরিপদ পায়ে বিন্দু মাত্র আওয়াজ না করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। শ্যাম বলল, জানলাটা বন্ধ কর। কেন? কেমন একটা অস্বস্তি হচ্ছে না? হচ্ছে। মরণ, বন্ধ কর না।
যা বলছি শোন। সন্দীপ উঠে গেল জানলার কাছে। শ্যাম মোমবাতিটা হাতে নিয়ে ঘরের চারপাশ একবার ঘুরে দেখে নিল। না, কোথাও কিচ্ছু নেই, খালি একটা গা ছমছমে ব্যাপার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। চলে আয় সন্দীপ। শ্যাম জানলার দিকে তাকালো, দেখল সন্দীপ চুপচাপ গ্রিল ধরে জানলার বাইরে তাকিয়ে আছে। শ্যাম এগিয়ে আসে। সন্দীপ, এই সন্দীপ। সন্দীপের চোখের পাতা পড়ছে না, ইশারায় বাইরেটা দেখতে বলে। শ্যাম বাইরে তাকিয়ে ঠান্ডায় হিম হয়ে যায়। এক নারী মূর্তি গেটের বাইরে দাঁড়িয়ে, অস্পষ্ট। সজোরে বাজ পড়ল। বিদ্যুতের আলোয় শ্যাম দেখতে পায় রাই দাঁড়িয়ে আছে খোলা চুলে, আঁচল উঠছে হাওয়ায়। সে নারী জানলায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকা দুই পুরুষের দিকে তাকিয়ে চেঁচিয়ে ডাকে, শ্যাম! হাওয়া বেশ জোরে বইছে। সন্দীপ ফিসফিস করে জানতে চায়, এটাই কি? জানলায় পাথর হয়ে দাঁড়িয়ে থাকা শ্যাম কোনো মতে জবাব দেয়, রাই। খানিকক্ষণ শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা। সহসা কিংকর্তব্য বিমূঢ় ভাবটা কাটিয়ে সন্দীপ হ্যাঁচড় প্যাঁচড় করে জানলাটা বন্ধ করে দেয়। তারপর শ্যামের কলার চেপে উন্মাদের মতো বলে, শালা চুপ করে বসে থাকবি, ওটা কেউ নয়, কেউ ডাকেনি তোকে। আমরা ভুল দেখেছি, ভুল 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 দেখেছি। পাগলের মতো করে সন্দীপ কোত্থেকে একটা ভাঙা উইকেট জোগাড় করে নিয়ে আসে। শ্যাম জানলার কাছ থেকে ফিরে এসে সোফায় চুপ করে বসে পড়ে। তখনও ঘোর লেগে আছে। রাই খোলা চুলে দাঁড়িয়েছিল, হেসে ডাকলো, এই প্রথমবার, তাও চাঁদের আলোয়। শ্যাম বলল, এই প্রথম আমার নাম ধরে ডাকলো। কেউ ডাকেনি তোকে, কিচ্ছু শুনিসনি তুই, চুপ করে বসে থাক। যদি সত্যি রাই হয়? তুই কি উন্মাদ? কি করে জানবে আমরা এখানে আছি? আর এখন আসবেই বা কেন এখানে? কি করতে আসবে? আমরা কোনো ভুল করছি না তো? চুপ, ভুলের নিকুচি করেছে। ঘড়ির কাটার শব্দ কালের হদিশ দিয়ে যায়, আর নিস্তব্ধ এই ঘরে আচমকা এক কণ্ঠস্বর শোনা যায়, বাবু। সিঁড়ির মুখে হরিপদ দাঁড়িয়ে, কখন উঠে এসেছে কে জানে। সেই ভাবলে চোখ। দুজনেই চমকে উঠেছে। সন্দীপ ভয় কাটাতে একটু চেঁচিয়েই বলে, কি হয়েছেটা কি? আগে আপনাদের মধ্যে শ্যাম কোনজন? কেন? হরিপদ এই কেনর উত্তরে যা বলল তাতে সময় বোধ করি থমকে গেল কিছুক্ষণ। তারে নিশি ডাকছে। বাজ পড়ল আরেকবার সজোরে, আর সেই বাজের আওয়াজ ছাপিয়ে সন্দীপের গলার স্বর শুনল হরিপদ, বেরিয়ে যায় এখান থেকে, গেট আউট। সোমবার অফিসে আসা স্তক শ্যাম রায়কে খুঁজে বেড়াচ্ছে। প্রচণ্ড রেগে আছে সে। আজ একবার সামনাসামনি হোক, তারপর শ্যাম যা বলার বলবে। চোখের দিকে তাকিয়ে পলক না ফেলে বলবে, জানো আর একটু হলে তোমার জন্য কি হচ্ছিল? ফেরার কথা ছিল আজ, ওখানে যা হলো তাতে রোববার ভোরের আলো ফুটতে না ফুটতেই ট্রেন ধরে দুজনে বাড়িমুখো। সারাটা রাস্তায় সন্দীপ একটা কথাই বলেছিল, নিশি কখনো 3 বার ডাকে না। দেখ, এক্ষেত্রেও তোকে 2 বারই ডাকা হলো। কিভাবে যে সামলেছি তোকে, উফ। আজ শ্যাম এসবেরই হিসেব বুঝে নেবে। বাপু ভালোবেসে হ্যালুসিনেশনে ভুগতে পারবো না, কাম ক্লিয়ার। এমন 7-5 ভাবনার মধ্যেই ফোনটা এলো সন্দীপের। এই, অফিসে ঢুকেছিস? অনেকক্ষণ। আজ তোদের কাগজ পড়েছিস? আরে সকাল থেকে ঝামেলা। গোবিন্দর মায়ের বুকে ব্যথা, নিয়ে গেলাম শম্ভু ডাক্তারের কাছে। এসে দেখি বিশ্বাসে এসে বসে আছে। আলমারি দেওয়ার কথা কবে, আর আজ বলছে তলার চাকা খুঁজে পাচ্ছি না। শুনে মা দক্ষযজ্ঞ বাঁধিয়েছে। এদিকে জামা কাপড় ডাই হয়ে পড়ে আছে। গেলাম ধোপার বাড়ি, তার উপর কাজের মাসি ডুব মেরেছে। ফিরে পাড়ার মোড়ে দেখি জটলা। কি না, নন্দবাবু নাকি কুণ্ডুদের বাগান থেকে ফুল তুলে নিয়েছে। সেই নিয়ে কুণ্ডুর মা বারান্দায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে, ফুল ফুলো ফুলো হওয়ার আগেই দেখো কি কাণ্ড। ওদিকে সেজো মাসির ফোনের পেজ নাম্বার 7, 3 নাম্বার কলাম, এক্ষুনি দেখ। কি হয়েছে রে? দেখলেই বুঝবি। ভালো কথা, তোর রাইয়ের পদবিটা কি? দাশগুপ্ত। কেন? কাগজটা পড়। শ্যাম ডেস্কে ফিরে এলো। কাগজটা পড়ে রয়েছে। পাতা উল্টিয়ে দেখল শান্তিনিকেতনের ফলো আপ। বাই লাইনের দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। রাই দাশগুপ্ত ফ্রম শান্তিনিকেতন। শ্যাম হন হন করে নিউজ এডিটরের ঘরে ঢুকল, হাতে কাগজ। বরুণদা, বিশ্বভারতীর ফলো আপটা কার করা গো? বরুণ চাটুর্যে লঙ্কা সহযোগে মুড়ি খাচ্ছিলেন। উদ্ভ্রান্ত শ্যামকে দেখে বললেন, কেন রে, কি হয়েছে? কোনো গন্ডগোল? কবে এলি? কাল। কে কভার করলো বলো না।
ওটা নিশির করা। কিছু হয়েছে নাকি? শ্যাম পাথর হয়ে গেল, অস্ফুটে বলল, কার? নিশি, আরে আমাদের রাই। রাই? তাহলে নিশি বললে যে? তোর কি হলো বল দেখি? রাইয়ের ডাকনামই তো নিশি। শহরে এখন গোধূলি, অফিস পাড়ার ধুলোমাখা ব্যস্ততা, মুটে মজুরের হেঁটে যাওয়া বাবুদের বাড়ি ফেরা, ক্লান্ত হয়ে আসছে শহর। শ্যাম নরহরির চায়ের ভাঁড় নিয়ে অফিসের উল্টো ফুটে দাঁড়িয়ে। রাস্তার ওপারে রাই। শ্যাম বিষণ্ণ, ক্লান্ত। এই শহরের মতো এক হলুদ আলোয় মোড়া হাঁ করে তাকিয়ে আছে রাইয়ের দিকে। রাই চা শেষ করে রাস্তা পার হয়ে এদিকেই আসছে। আজও একটা আকাশি সালোয়ার পরে আছে, খোলা চুল, আর এদিকে শ্যামের তালু ঘামছে। রাই এগিয়ে আসছে। শ্যামের বুক ঢিপ ঢিপ, পেটে কামড়, কপালে বিন্দু বিন্দু ঘাম। রাই চায়ের দাম মিটিয়ে শ্যামের দিকে ফিরল, আরও কাছে এগিয়ে এলো, চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই শোনো, কটা বাজে? তখন গোধূলির শেষ লগ্ন, তখন সন্ধে নামছে। শুনছিলেন বিতান শিকদারের লেখা নিশি ডোর। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত 12টি প্রেমের গল্প এই বইটি থেকে। শ্যামের ভূমিকায় অরিত্র, সন্দীপ রীত, তারক পাকরাশি রাজা, শ্যামের মা প্রিয়াঙ্কা, জনৈক ছেলে সৌভিক, জনৈক মেয়ে নীলাঞ্জনা, বরুণ চাটুর্যে সৌভিক ঘোষ, কথক সৌভিক, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় এবং হরিপদর ভূমিকায় শুভজিৎ, রাইয়ের ভূমিকায় এবং সূত্রধর আমি কুহেলি এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন নিশি ডোর। আনন্দ পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।